আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এদিকে আন্দোলনে উস্কানি, শহীদুল বললেন কথা বলার নির্দেশনা ছিল উপর থেকে। জানাবো হাসিনা দুর্নীতি বিরোধী অভিযান ছিল স্রেফ মশকরা। এবং সর্বশেষ জানাবো সীমান্ত হত্যা বন্ধে ভারতকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সাভারের আশুলিয়ায় কয়েকদিনের শ্রমিক অসন্তোষে ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ২৫টি পোশাক কারখানা শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ন দাবিতে কারখানার ভেতর ও সড়কে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন। শ্রমিকরা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে, কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় বসলেও কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। এতে শ্রমিকদের ক্ষোভে কয়েকটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে আজকে সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায় বলে জানান শ্রমিকরা। ক্রসফায়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় গেটে ঝুলছিল বন্ধের নোটিশ। সেখানে শ্রমিকদের উদ্দেশ্য করে কর্তৃপক্ষ লিখেছেন, আশুলিয়া শিল্পাঞ্চলে গার্মেন্টস শিল্পে দাঙ্গা হাঙ্গামা ও ভাঙচুর এবং বেআইনিভাবে ধর্মঘটের কারণে ফ্যাক্টরি পরিচালনার অনুকূল পরিবেশ না থাকা এবং সার্বিক নিরাপত্তা বাংলাদেশ শ্রম আইনে ২০০৬ ইংরেজি এর ১৩ এর ১ ধারায় পরবর্তী নির্দেশনা পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পোশাক কারখানায় কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনে উস্কানি, শহীদুল বললেন কথা বলার নির্দেশনা ছিল উপর থেকে। সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হকের বিরুদ্ধে বিভিন্ন টক শোতে আন্দোলন দমনে উস্কানিমূলক বক্তব্য, সরকার এবং পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। রিমান্ডে এ সংক্রান্ত ভিডিও দেখানো হয় সাবেক এ পুলিশ কর্মকর্তাকে। এর কোনো কিছু অস্বীকার করেননি তিনি। তার দাবি, পরিস্থিতির কারণে তিনি সেটা করেছেন। সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্মকর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল। গ্রেপ্তারের পর ডিবি হেফাজত ৭ দিনের রিমান্ড ছিলেন সাবেক আইজিপি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া তদন্ত সংশ্লিষ্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা বলছেন, ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিয়েছে শহীদুল হক। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উৎকণ্ঠার মধ্যে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। শত শত মৃত্যুর অভিযোগ করা হলে তা ধামাচাপা দেওয়া হয়। সে সময় নানামুখী চাপ ও নিষেধ সত্ত্বেও সাবেক ডিএমপি কমিশনার ও পরবর্তীতে আইজিপি হওয়া বেনজির আহমেদের নেতৃত্বে হেফাজতের সমাবেশ সেই রাতে অভিযানের নামে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সে সম্পর্কে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ও টক শোতে আত্মস্বীকৃতির বয়ান দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট ও জিজ্ঞাসাবাদে জড়িত এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের সময় বাসা থেকে তারই লেখা পুলিশের জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন নামে একটি বই নিয়ে আসি। সেই বইটি ঘেটেছি। যে কেউ বইটি পড়লে তাকে আত্মস্বীকৃত অপরাধী পুলিশ কর্মকর্তা ভাববেন। ওই কর্মকর্তা বলেন, তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে উস্কানি দিয়েছেন। পুলিশের তৎকালীন হাইকমান্ডকে নানা আন্দোলনের দমন উস্কানিমূলক পরামর্শ দিয়েছেন। টক শোতে কথা বলেছেন। উস্কানির বেশ কিছু মেসেজ, পরামর্শ ও যোগাযোগের তথ্য প্রমাণ ও ভিডিও নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অস্বীকার করেননি। তিনি বলেছেন, পরিস্থিতির কারণে সরকারকে সহায়তায় এসব করেছি। সাবেক পুলিশ কর্মকর্তা ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়তে তাকে ভোকাল হতে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি। গোয়েন্দা রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের ইতিহাসে সর্বোচ্চ বড় ছাত্র জনতার গণ আন্দোলনের চূড়ান্ত দিন গত ৫ই আগস্ট সকালে তার সাথে একটি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ২বার বার্তা দেওয়া হয়। বার্তাটি পাঠানো হয়েছিল সেদিন আন্দোলন দমনে সক্রিয় ডিএমপির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে, যিনি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। উত্তরা থেকে গণভবনের অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাস করার বার্তা দিয়েছিলেন তিনি। এটা যদি সত্যিই তিনি করে থাকেন তাহলে সেটা হবে ভয়াবহ উস্কানি। ওই বার্তাটি তথ্য প্রযুক্তির সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কাকে কাকে এসব মেসেজ পাঠানো হয়েছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে। হাসিনা দুর্নীতি বিরোধী অভিযান ছিল স্রেফ মশকরা।
স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ এবং এনবিআর পরিচালক মতিউর রহমানের দুর্নীতির কেচ্ছা কাহিনী সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু হাসিনার পদক্ষেপগুলো জনগণের সঙ্গে নিষ্ঠুর মশকরা ছিল। অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে দিয়ে হাসিনা দুর্নীতিকে সর্বগ্রাসী প্রাতিষ্ঠানিকতা প্রদান করেছিল। সাবেক আইজিপি বেনজির হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন ও পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ব্যক্তি হিসেবে 2009 সাল থেকে সুপরিচিত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। সেই সুবাদে হাসিনার সব রকমের রাজনৈতিক, অরাজনৈতিক, বৈধ অবৈধ উদ্দেশ্য সাধনে তিনি সার্বক্ষণিক প্রয়াস রেখেছেন। ঢাকার মেট্রোপলিটন কমিশনার থেকে র্যাবের মহাপরিচালক হয়ে পুলিশের আইজিপি পদে তার পদোন্নতি অস্বাভাবিক দ্রুত গতিতে সম্পন্ন হয়েছিল। তার সবচেয়ে ন্যাক্কারজনক অপরাধ ছিল 2018 সালে সংসদীয় নির্বাচনের আগের রাতে পুলিশ ও সিভিল প্রশাসনের প্রত্যক্ষ অংশগ্রহণ, দেশের অধিকাংশ স্থানে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভরিয়ে ফেলার কেলেঙ্কারি। হাসিনা সরকারকে বড় বড় অবৈধ কার্যক্রম পরিচালনার সহায়তা করার কারণেই দীর্ঘদিন ধরে বেনজিরের বেলাগাম দুর্নীতি ও অঢেল অবৈধ অর্থ উপার্জনের ব্যাপারে তার চাকরিকালীন সময়ে হাসিনা থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশনের কোনো তৎপরতা দেখা যায়নি। সরকারের কাছে তার প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরে সম্ভবত ফলাও করে তার নানাবিধ দুর্নীতি ও অর্থ আত্মসাতের কেচ্ছা কাহিনীগুলো সংবাদ মাধ্যমে সরবরাহ করা হয়েছে। অবশ্য সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বেনজির ও তার পরিবারের সদস্যরা নিরাপদে বিদেশে পাড়ি দেওয়ার পর লোক দেখানোর তাগিদে এসব কাহিনী অবতারণা করা হয়েছিল। সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ব্যাপারটিও একই ধরনের। আল জাজিরা টেলিভিশনের অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন অনুষ্ঠানটি যারা দেখেছেন তারা জানেন যে জেনারেল আজিজ তার ক্ষমতার প্রভাব খাটিয়ে হাসিনা সরকারের আমলে তার এক ভাইয়ের খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা রাষ্ট্রপতির ক্ষমার আওতায় মাফ করিয়ে নিয়েছিলেন। আল জাজিরার ওই অনুষ্ঠানে আজিজের আরও অনেক অবৈধ কীর্তিকাহিনী বর্ণিত হয়েছে। 2018 সালের নির্বাচনী জালিয়াতির সময়ও আজিজই ছিলেন সেনাপ্রধান। 2009 সালে হাসিনা সরকার ক্ষমতাসীন হওয়ার পর 15.5 বছর ধরে দুর্নীতির ব্যাপারে হাসিনার দৃষ্টিভঙ্গি ছিল প্রচণ্ডভাবে আশকারা দেওয়ার শামিল। দেশের ব্যাংকিং ব্যবস্থাকে প্রচণ্ড লুটপাটের শিকার করে রেখেছিল হাসিনা সরকার। মোট 18 লাখ কোটি টাকা ব্যাংক ঋণের মধ্যে কমপক্ষে 5.5 লাখ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে, যার অধিকাংশই দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা দাবি করেছে যে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ 7 লাখ কোটি টাকার বেশি, অথচ যে কয়েকশো রাঘব বোয়াল ইচ্ছাকৃত ঋণ খেলাপি এই লুটপাট যজ্ঞের প্রধান কুশীলব তাদেরকে ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসার ব্যাপারে হাসিনা সরকার ছিল একেবারেই নিষ্ক্রিয়। 1998 সালে সব ব্যাংকের শীর্ষ 10 ঋণ খেলাপি বিচারের জন্য ট্রাইব্যুনালের প্রস্তাব করেছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। বরং দুঃখজনকভাবে দেশের সবচেয়ে বড় ঋণখেলাপি সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানিয়ে রাখা হয়েছিল। স্বৈরাচারী হাসিনার অন্যতম দোসর সালমান রহমান গত 13 আগস্ট ছদ্মবেশে নদীপথে পালানোর সময় কোস্ট গার্ডের কাছে ধরা পড়েছেন। দেশের সবচেয়ে বড় ব্যাংক ঋণ লুটেরা ও সর্ববৃহৎ রাঘব বোয়াল ঋণখেলাপি সালমান রহমানের এত করুণ পরিণতি জনগণের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে। ধবধবে সাদা দাড়ি, সাদা চুলওয়ালা এবং সাদা পাঞ্জাবি পরা অবস্থায় তাকে সবসময় দেখা যেত বলে ওয়াকিবহাল জনগণের বিরাট অংশ কৌতুক করে দরবেশ নামে ডাকত। তার সার্বক্ষণিক দুষ্কর্মগুলো তার ওই বেশভূষার একেবারে বিপরীত বার্তা পৌঁছে দিত সবার কাছে। হাসিনা তাকেই বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টার পদটি দিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে। সালমান রহমান 52 বছর ধরেই দেশের অর্থনীতিকে সরকারি পৃষ্ঠপোষকতায় পুঁজি লুটপাটের সমর্থক হয়ে উঠেছিল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় 15 আগস্ট 2024 তারিখের খবরে বলা হচ্ছে, গত 52 বছরে যে ব্যাংকিং খাতের 7টি ব্যাংক থেকে 36,865 কোটি টাকা ঋণ লুণ্ঠনের মাধ্যমে আত্মসাৎ করেছেন। শুধু জনতা ব্যাংক থেকেই সে ঋণ নিয়েছে 23,000 কোটি টাকার বেশি। তার মালিকানার আইএফআইসি ব্যাংক থেকে তিনি নাকি অবৈধভাবে ঋণ নিয়েছেন 11,000 কোটি টাকার বেশি। এই বিপুল ঋণের অতি ক্ষুদ্র অংশই ব্যাংকে ফেরত এসেছে বা ভবিষ্যতে আসবে। যে কয়েক হাজার পুঁজির পাচারকারী দেশ থেকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধেও হাসিনা সরকার কিছুই করেনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত 3 বছরে $30 বিলিয়ন হ্রাস পাওয়া সত্ত্বেও হাসিনা সরকারের টনক নড়েনি। দুর্নীতি দমন, খেলাপি ঋণের মারাত্মক বিস্তার এবং পুঁজি পাচার দমনে হাসিনা সরকার মোটেও আন্তরিক ছিলেন না। দুর্নীতির প্রতি জিরো টলারেন্স ছিল শুধু রাজনৈতিক বাদকাবাদ। পুঁজি পাচারের মূল রয়ে গেছে দুর্নীতি ও খেলাপি ঋণের বেলাগাম বিস্তারের মধ্যে। পুঁজি লুটেরা ও পুঁজি পাচারকারীরা জাতির 1 নম্বর দুশ্মন। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত দুর্নীতি ও পুঁজি পাচারের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান। এই পর্যায়ে আমি স্মরণ করছি 2007-8 সালে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে শক্তিশালী দুর্নীতি দমন কার্যক্রম চালিয়েছিল তার সাফল্যকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ
চৌধুরীর নেতৃত্বাধীন ওই দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের একটি প্রবল ঝাঁকুনি দিতে সক্ষম হয়েছিল বলে দুদকের পরবর্তী চেয়ারম্যান গোলাম রহমান মন্তব্য করেছিলেন। 2009 সালে হাসিনা ক্ষমতাসীন হয়ে 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক প্রবর্তিত দুদক অর্ডিন্যান্সটি সংসদে অনুসমর্থন না করে দুদককে আবার নখদন্তহীন বাঘে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছিলেন গোলাম রহমান। এক বুক হতাশা নিয়ে পদত্যাগ করেছিলেন জেনারেল হাসান মাসুদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।